সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব শ্রী নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের গল্প নীল মুখোশ। আজ প্রথম পর্ব পাঠ করব। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই চ্যানেলে কোনো গল্প বা উপন্যাস আপলোড হলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। নমস্কার। নীল মুখোশ গল্পটি চতুর্ভুজ রহস্য নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। গ্রন্থটির লেখক শ্রী নীলাঞ্জন চট্টোপাধ্যায়। ইনি পেশায় আইএএস এবং বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ পদে আসীন। উনি প্রায় 20টির ওপর উপন্যাস এবং 200-র ওপর গল্প লিখেছেন। রহস্য কাহিনী রচনাতেও এই লেখক তার দক্ষতার পরিচয় রেখেছেন। সাবলীল ভাষায় তিনি যেমন গল্প বলতে পারেন, তেমনি রহস্যের ঠাস বুনট বানাতে পারেন, যা পাঠককে নান্দনিক তৃপ্তি দেয়। বিকেল থেকে আকাশ ঘন কালো মেঘে ঢাকা ছিল। সন্ধে নাগাদ শুরু হলো টিপটিপ বৃষ্টি। ইন্সপেক্টর রাজীব মিত্রর আজ অফিসে কাজের চাপ কম ছিল। অন্য দিনের থেকে আজ একটু তাড়াতাড়ি নিজের কোয়ার্টারে ফিরে এসেছিল সে। এখনও অবিবাহিত, তাই একাই থাকে। কাজের লোক একজন আছে বটে, দুবেলা রান্না করে, ফাইফরমাস খাটে, রাতে থাকে না। ইজি চেয়ারে শরীর এলিয়ে রাজীব আজকের পোস্টে আসা ক্রাইম জার্নালের সাম্প্রতিক সংখ্যাটির পাতা উল্টাচ্ছিল। পাশে নিচু টুলের ওপর রাখা মোবাইল রিন করে বেজে উঠল। সে বোতাম টিপে হ্যালো বলার সঙ্গে সঙ্গে বুঝতে পারল ও প্রান্তে গোয়েন্দা প্রধানের পিএ কথা বলছে। স্যার, সাহেব আপনার সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, রাজীব সতর্ক হলো। রাজীব বলছো? গোয়েন্দা দপ্তরের ডেপুটি কমিশনার নবারুণ চৌধুরী বলছি। স্যার, তুমি ড্রিমল্যান্ড হোটেলে চলে যাও। ওখানে 113 নম্বর রুমে একটা মার্ডার হয়েছে। লোকাল থানার ওসি পরিমল দাস ওখানে গেছে, কিন্তু আমি মনে করছি তোমারও একবার যাওয়া দরকার। ক্রাইম ডিটেকশনে গত 2 বছর তুমি যে সার্ভিস দিচ্ছ আমাদের, সে কারণেই আমি তোমাকে পাঠাচ্ছি। ওকে? ওকে স্যার, আমি এখনই প্রসিড করছি। ধরা চুড়ো পড়ে বেরোবার আগে রাজীব তার অফিসে সাব ইন্সপেক্টর অসীম দাসকে ফোন করল। তাকে পেয়েও গেল। অসীমকে রাজীব ড্রিমল্যান্ড হোটেলে আসতে বলল। নিঃসন্দেহে অসীম একজন ভালো সহকারী। আগের কয়েকটা গুরুত্বপূর্ণ মামলার অপরাধীকে খুঁজে বার করতে অসীম রাজীবকে সাহায্য করেছে। হোটেলের 113 নম্বর ঘর দোতলায়। রাজীব এবং অসীম এখানে পৌঁছে দেখল পরিমল দাস ও কয়েকজন কনস্টেবল দাঁড়িয়ে আছে দরজার সামনে। ডেড বডি আমি একটু দেখতে চাই, রাজীব বলল পরিমলকে। ওকে, শিওর। আপনি যে আসছেন ডিসি সাহেব আমাকে জানিয়েছেন। মার্ডার ওয়েপন? মেয়েটাকে গলায় ওড়নায় ফাঁস লাগিয়ে মারা হয়েছে। মেয়ে? আগে হ্যাঁ, দেখে মনে হচ্ছে 22-23 বছর, সুন্দরী, পরিমল জানালো। ঘরে ঢুকে মেঝের পুরো কার্পেটের ওপর পড়ে থাকা মৃতদেহের দিকে তাকালো রাজীব। পরিমল যেমন বলল সেরকমই বয়স মৃতের। পরনে হলুদ
ফুলছাপ সালোয়ার কামিজ, হিলহিলে শরীর। মেয়েটির অপরূপ শরীর ভাস্কর্য থেকে চট করে চোখ সরিয়ে নেওয়া পুরুষের পক্ষে নিশ্চয়ই কঠিন হতো। মুখশ্রীও সুন্দর, যদিও এখন গলায় চেপে বসা নিজেরই ওড়নার ফাঁসের চাপে মৃতের দুটি চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। পরিমল বলল, আপনি বডি এক্সামিন করুন, আমি ততক্ষণে বডি মর্গে নিয়ে যাওয়া এবং অন্যান্য ব্যবস্থাগুলো করে ফেলি। হোটেলের ম্যানেজারকে বলে দিয়েছি আমাদের ইন্টারোগেশন শেষ না হলে কেউ যেন হোটেল থেকে বাইরে না যায়। রাজীব মৃতদেহের সামনে হাঁটু গেড়ে বসল, তার পাশে অসীম। দেহটি খুঁটিয়ে দেখতে দেখতে রাজীব মন্তব্য করল, মরার আগে মেয়েটি খুনির সঙ্গে বেশ ধস্তাধস্তি করেছে মনে হয়। দেখো, ওর ভ্যানিটি ব্যাগটা কীরকম কেতরে ঘরের কোণে পড়ে আছে। হাই হিল জুতোর এক পাটি খাটের নিচে আর এক পাটি ঘরের কোণে। আরে, ওর ডান হাতের মধ্যে ওগুলো কি? নিচু হয়ে দেখে রাজীব, তারপর বলে, মনে হচ্ছে একগোছা চুল। কার চুল? খুনির মাথার? হতে পারে স্যার, অসীম বলল। ধস্তাধস্তির সময় হয়তো মেয়েটি খুনির মাথার চুল টেনে ধরেছিল। টানাটানিতে কিছু চুল হয়তো উঠে এসেছে ভিকটিমের মুঠোয়। কিন্তু খুনির কি এটা খেয়াল হয়নি? চিন্তিতভাবে রাজীব বলল, খুনি তখন কাজ হাসিল করে পালাতে চাইছে, খেয়াল নাও হতে পারে। তাছাড়া ঘর হয়তো অন্ধকার ছিল, কী সূত্র ফেলে রেখে যাচ্ছে বুঝতেও হয়তো পারেনি খুনি। অসীম বলল, হতে পারে। খুনটা হয়েছে বোধহয় ঘণ্টাখানেক আগে। ডেড বডি এখনও পুরো ঠান্ডা হয়নি। আপাতত এগুলো সাবধানে তুলে নেওয়া যাক, পরে কাজে লাগতে পারে। পকেট থেকে রুমাল বার করে রাজীব মৃতের মুঠো থেকে সেই চুলগুলো আল গোছে তুলে নিল, তারপর রুমাল শুদ্ধ চালান করে দিল পকেটে। মৃতদেহ পরীক্ষা শেষ হওয়ার পর রাজীব এবং অসীম রিসেপশনে এসে দেখল ওসি পরিমল দাস হোটেল ম্যানেজারের সঙ্গে কথা বলছে। যা যা দেখার দেখেছেন? জিজ্ঞেস করল পরিমল। হুঁ, দেখলাম। পোস্টমর্টমের রিপোর্ট কবে পাবেন মনে হয়? পরশুদিন। কি পেলেন জানাবেন? দ্যাট রিপোর্ট ইজ ভাইটাল। নিশ্চয়ই। এখন আমি কয়েকজনকে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই, রাজীব বলল। কাকে কাকে দরকার বলুন? বিনীতভাবে জিজ্ঞেস করল ম্যানেজার। মেয়েটি যখন এসেছিল তখন রিসেপশনে কে ছিলেন? দূর্বা সেনগুপ্ত। রিসেপশনিস্ট ডেকে দেব? এক এক করে আমি ডাকব। প্রথমে আপনি, তারপর রিসেপশনিস্ট, তারপর অ্যাটেন্ডেন্ট রঘুকেও কিছু জিজ্ঞাসা করতে পারেন। 113 নম্বর রুমে চা দিতে গিয়ে ওই তো ডেড বডি প্রথম দেখতে পায়, ম্যানেজার জানান। তাই নাকি? তাহলে তো ওকেও দরকার। আচ্ছা চলুন শুরু করা যাক। কোথায় বসবেন? আমাদের কনফারেন্স হলে চলুন। আপনি যেমন যেমন ডাকবেন সেভাবে আমরা যাব, ম্যানেজার বলল। রাজীবের মনে হচ্ছিল ম্যানেজার বেশ শতপ্রণোদিত হয়েই তাকে সাহায্য করতে চাইছে। এই সময় পরিমল বলল, ইন্সপেক্টর মিত্র, আপনি আপনার কাজ চালান, আমিও আমার কাজে যাই। ডেড বডি নিয়ে যাবার জন্য একটা গাড়ি চেয়েছিলাম থানা থেকে। ওই যে গাড়িটা ঢুকেছে। হোটেলের গেট পেরিয়ে থানায় একটা জিপ এগিয়ে আসছে। রাজীব বলল, ওকে। কনফারেন্স হলটি শীততাপ নিয়ন্ত্রিত। গোল টেবিলের মাঝামাঝি ঘূর্ণি চেয়ারে রাজীব, তার পাশে নোটবুক হাতে অসীম। এটা তার প্রতি রাজীবের নির্দেশ। জিজ্ঞাসাবাদ চলাকালীন অসীম প্রশ্ন এবং উত্তরগুলো
যথাসম্ভব তার নিজের মতো লিখে রাখে। পরে এসব খুঁটিয়ে দেখে রাজীব। এভাবেই সে তদন্তের কাজে এগোতে চায়। প্রথমে কথাবার্তা হচ্ছিল ম্যানেজার পিনাকি রায়ের সঙ্গে। বেশ গুরুত্বপূর্ণ এক তথ্য জানতে পারল রাজীব পিনাকির কাছ থেকে। মৃত যুবতীর নাম তনুশ্রী সান্যাল। হোটেল ড্রিমল্যান্ডে যুবতীর আগমন এই প্রথম নয়, এর আগেও কয়েকবার এসেছে এখানে। একা নয়, এক যুবকের সঙ্গে। আজকেও 113 নম্বর রুম বুক করেছিল সেই যুবকই। তার নাম সৌমিত্র দত্ত, পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। সৌমিত্রবাবু এবং মিস সান্যাল দ্য ডিজিজড আমাদের পরিচিত কাস্টমার স্যার, ম্যানেজার পিনাকি রায় বলেছিল। বেশ কয়েকবারই এখানে ওরা এসেছে, তবে রাত কাটায়নি। এই ধরুন সকাল 10টা থেকে সন্ধে 6টা 7টা অবধি বুক করলেন, রইলেন সারা দিন, তারপর চলে গেলেন। আই সি। তনুশ্রী সান্যাল তাহলে কি কল গার্ল? বলতে পারবো না স্যার, সেটা খুব বলা কঠিন। শেষ কবে দুজনে এখানে এসেছে তারিখটা রেজিস্টার দেখে বলতে হবে। মনে হচ্ছে প্রায় মাসখানেক আগে। আর আজকে কি তনুশ্রী সান্যাল একাই এসেছিল? ব্যাপারটা বলছি স্যার। আজ সকাল 10টা নাগাদ ফোন এসেছিল একটা, আমিই কথা বলেছি। ফোনটা ছিল সৌমিত্র দত্তর। গলাটা কীরকম ভারী আর অন্যরকম লাগছিল। কারণ জিজ্ঞাসা করতে উনি বলেছিলেন যে ঠান্ডা লেগেছে, ভীষণ সর্দি হয়েছে, তাই গলা বসে গেছে। তারপর কথা কি হলো? সৌমিত্রবাবু জানালেন যে একটা ঘর বুক করতে হবে ওর জন্য। রুম নাম্বারটা চাইলেন। আমি বললাম 113। তখন উনি বললেন যে বিকেল 5টা থেকে 6টার মধ্যে ওর বান্ধবী তনুশ্রী সান্যাল আমাদের এখানে আসবেন। ওকে যেন ঘর খুলে দেয়া হয়। অফিস থেকে সৌমিত্রবাবুর বেরোতে একটু দেরি হবে, ঘণ্টাখানেকের মধ্যেই উনি চলে আসবেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, যেহেতু উনি আমাদের পরিচিত কাস্টমার, যে ওরা রাত কাটাবেন নাকি। তাতে সৌমিত্রবাবু বলেছিলেন যে ওদের দুজনের রাত কাটানোর সম্ভাবনাই বেশি। তারপর রাজীব কৌতূহল নিয়ে তাকিয়ে আছে পিনাকি রায়ের দিকে। তনুশ্রী সান্যাল আজ বিকেলের দিকে যখন হোটেলে এসেছিল তখন রিসেপশনে ছিল দূর্বা। আমার সঙ্গে তনুশ্রীর আজ দেখা হয়নি। আপনি বরং... বুঝেছি, দূর্বা সেনগুপ্তকে পাঠিয়ে দিন। হ্যাঁ, ভালো কথা। সৌমিত্র দত্ত তো আপনার পরিচিত কাস্টমার বললেন। ওর কোনো কার্ড আপনার কাছে? হ্যাঁ আছে, পাঠিয়ে দিচ্ছি আপনাকে। একটু দেখবেন স্যার। এতদিন 7 বছর এই হোটেলের ম্যানেজারে আছি, কোনো দিন এরকম আনফর্চুনেট ব্যাপার ঘটেনি। হোটেলের মধ্যে খুন, বুঝতেই পাচ্ছেন আমার ব্যবসা মার খাবে। সব নিউজ পেপারেই ছাপা হবে নিশ্চয়ই খবরটা। আপনাদের চেষ্টায় যদি কালপ্রিট ধরা পড়ে, সাধ্যমতো চেষ্টা করব আমরা, গম্ভীরভাবে বলল রাজীব। ম্যানেজার চলে যাওয়ার পর দূর্বা সেনগুপ্ত এলো। রিসেপশনিস্টদের যেরকম হয়, বেশ চটকদার চেহারা, বয়কার চুল, ডিম্বাকৃতির টানটান মুখশ্রী, লম্বা ছিপছিপে, পরনে মেরুন রং চুড়িদার, ঠোঁটে মেরুন রং লিপ গ্লস, গলার স্বর যাকে বলা হয় হাস্কি। জিজ্ঞাসাবাদ করে জানা গেল এই মহিলার ড্রিমল্যান্ড হোটেলে চাকরির বয়স 2 বছর। রাজীবের প্রশ্নগুলো এবং দূর্বার উত্তর ছিল এই রকম। মিস সান্যাল, মানে যিনি খুন হয়েছেন, কটা নাগাদ চেক ইন করেন? সন্ধে 6টার একটু আগে, 5টা 45 নাগাদ।
ওর সঙ্গে আপনার কোনো কথা হয়েছিল? হ্যাঁ, উনি বললেন 113 নম্বর রুম রেডি আছে কি না। আমি বললাম যে হ্যাঁ, রেডি আছে। তখন উনি সিঁড়ি দিয়ে দোতলায় চলে গেলেন। রেজিস্টারে সই করলেন না? ঘর বুক করা ছিল সৌমিত্র দত্তর নামে। ওরা দুজনেই এখানে পরিচিত। আই সি। আর কোনো কথা হয়েছিল তনুশ্রীর সঙ্গে আপনার? সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার সময় তিনি ঘুরে দাঁড়িয়ে বলেছিলেন যে 15 মিনিট বাদে 1 কাপ চা পাঠাতে। এটাও বলেছিলেন যে সৌমিত্র দত্তর আসতে একটু দেরি হবে। তারপর 15 মিনিট বাদে চা পাঠানো হয়েছিল? হ্যাঁ, আমাদের ফার্স্ট ফ্লোরের ঘরগুলোর অ্যাটেন্ডেন্ট রঘুকে আমি 113 নম্বর রুমে চায়ের কথা বলি। তারপরই তো হইচই শুরু হলো। কীরকম? রঘু চা নিয়ে যাওয়ার পরই হঠাৎ দোতলা থেকে খুন খুন বলে চেঁচাচ্ছিল। সিঁড়ি দিয়ে নেমেও এসেছিল ওর নিচে। তখন ঘড়িতে কটা খেয়াল ছিল আপনার? 6:15 হবে। তার ঠিক আগে আগে একজন কাস্টমার চেক আউট করেছিলেন। রেজিস্টারে সই করার সময় উনি টাইম লিখেছিলেন 6:10। কাস্টমার চেক আউট করেছিলেন? রাজীব সোজা হয়ে চেয়ারে, তার উজ্জ্বল চোখ দুটো হঠাৎ যেন দপ করে জ্বলে উঠল। কি নাম লোকটির? কত নম্বর রুমে ছিলেন উনি? কখন চেক ইন করেছিলেন? রেজিস্টারটা একবার দেখতে পারি স্যার? ইতিমধ্যে রাজীবের নির্দেশ মতো হোটেলের কাস্টমার রেজিস্টারটি এখানে পাঠিয়ে দিয়েছিল ম্যানেজার। টেবিলের ওপর সেটা পড়েছিল। আঙুলের দ্রুততায় রেজিস্টারের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে থামল দুর্বা। এই তো, হিয়ার ইট ইজ। অমলকান্তি পাল। সন্ধ্যের পর উনিই চেক আউট করেছিলেন। কটায় চেক ইন করেছিলেন ভদ্রলোক? দুপুর 2টো। আজকে? আজ দুপুর 2টো হোটেলে এসে আবার সন্ধে 6:10 ঘর ছেড়ে দিয়েছেন? খুব আনইউজুয়াল। ওর রুম নাম্বার? তার মানে হ্যাঁ, ফার্স্ট ফ্লোরে। দোতলায় উঠে এক্সট্রিম সাউথের দিকে 113 নম্বর রুম, আর রুম নাম্বার 116 নম্বর, একই ফ্লোরে, নর্থের দিকে। খুব ইন্টারেস্টিং। অসীম, নোট করছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই অমলকান্তি পালের চেহারাটা কীরকম বলুন তো? মাঝারি হাইট, 5 ফুট 7-8 ইঞ্চি হবে, গায়ের রং ফর্সা, মাথায় ঘন চুল, ব্ল্যাক ব্রাশ। বেশ, ভেবে ভেবে বলছিল দুর্বা। বয়স? বেশ বয়স্ক, 50-55 হবে। চেহারার আর কোনো কিছু নতুন? ভদ্রলোক সন্ধে 6টার পরেও চোখে সানগ্লাস পরেছিলেন। সানগ্লাস? ইনডোরে? আনইউজুয়াল। রাজীবের কপালে চিন্তার ভাঁজ। ইয়েস, ইট অলসো সিম টু বি আনইউজুয়াল, বেশ জোর দিয়ে বলল দুর্বা। উনি চলে যাবার খানিক বাদেই তো রঘু খুন খুন বলে চিৎকার করে নেমে এলো। আমরা সবাই দুদ্দার করে দোতলায় ছুটলাম। অ্যাটেন্ডেন্ট রঘুর হাত দিয়ে ম্যানেজার সৌমিত্র দত্তর কার্ড পাঠিয়ে দিয়েছে। রাজীব কার্ডটি হাতে নিয়ে দেখছিল। ভদ্রলোক কম্পিউটার ইঞ্জিনিয়ার, নিও কম্পিউটার এই নামে একটি ফার্মের ম্যানেজিং ডিরেক্টর। ঠিকানা 17/10 লর্ড সিনার রোড। রঘুকে জিজ্ঞাসাবাদ করে খুব একটা নতুন কিছু জানা গেল না। চায়ের পট হাতে সে 113 নম্বর রুমে ঢুকেই মেম সাহেবের মৃতদেহ দেখতে পায়। চেঁচাতে চেঁচাতে নেমে আসে নিচে। 116 নম্বর রুমে যে ভদ্রলোক ছিলেন তাকেও কি তুমি অ্যাটেন্ড করেছ?
রাজীবের এই প্রশ্নে রঘু জানালো যে ভদ্রলোক বহুত ভালো। দুপুরবেলা রুমে ঢোকার পরই 20 টাকা টিপস দিয়েছে। তবে ওর চোখে বোধহয় কোনো অসুখ আছে, সব সময় চোখে রোদ চশমা ছিল, একেবারেই চোখ থেকে ওটা খোলেননি। ফিরতে ফিরতে বেশ রাত হলো। চলন্ত গাড়িতে কথা হচ্ছিল অসীম এবং রাজীবের। কীরকম বুঝছেন স্যার? অসীম জিজ্ঞাসা করল। তুমি কীরকম বুঝছ? অমলকান্তি পাল লোকটিকে ধরতে পারলেই মনে হচ্ছে ওই লোকটার নাম ওটা নয়। সবসময় এমনকি ঘরের মধ্যেও চোখে সানগ্লাস অত্যন্ত সন্দেহজনক। সৌমিত্র দত্ত ফোন করে ঘর বুক করেছে হোটেলে, সে আটকে গেল। তনুশ্রী সান্যাল 113 নম্বর রুমে আগে গেল। ওই রুমে ঢোকার কিছুক্ষণের মধ্যেই খুন হলো। আর ঠিক ওই রকম সময় বোর্ডার হোটেল ছেড়ে চলে গেল। কীরকম যেন একটা ছকের মতোই, কিন্তু বেশ জটিল। রাজীব বলল, সৌমিত্র দত্তকে আগে জেরা করতে হবে। সত্যি সে কি অফিসের কাজে ব্যস্ত ছিল? হ্যাঁ, আগামীকাল এটাই হবে আমাদের আসল কাজ। তার সঙ্গে তনুশ্রী সান্যালের আইডেন্টিটি জানতে হবে। সে কি কোনো কলগার্ল নাকি? আর একটা কাজও খুব জরুরি। কি স্যার? মৃতের হাতের মুঠোয় যে কয়েক গাছা চুল পাওয়া গেছে, সেগুলো ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো। আর পোস্টমর্টেম রিপোর্ট? ওটা পরিমলের হাতে এলেই সে আমাকে জানাবে। রাতের কলকাতা বেশ ফাঁকা, জিপ দ্রুত গন্তব্যের দিকে ছুটে যাচ্ছিল। বেলা 10টা নাগাদ নবারুণ চৌধুরী ফোনে তলব করলেন। রাজীব ছুটল লালবাজারে। এই সময় ডিসির ঘরে কোনো সাক্ষাৎ প্রার্থী নেই, যা সচরাচর হয় না। তবে ফোনে উনি ঠিকই ব্যস্ত ছিলেন। রাজীব ঘরে ঢুকে স্যালুট জানালো। হাতের ইঙ্গিতে ডিসি নবারুণ চৌধুরী বসতে বললেন ওকে। একটু পরেই রিসিভার নামিয়ে রাখলেন নবারুণ। চা খাবে? না স্যার, কিছুক্ষণ আগেই খেয়েছি। গতকাল ড্রিমল্যান্ড হোটেলে যে মেয়েটি খুন হয়েছে তার পরিচয় জানতে পেরেছ? এখনও তেমন কিছু হদিশ? আমি হদিশ পেয়েছি, সে জন্যেই ডেকেছি তোমাকে। রাজীব তাকিয়েছিল। মেয়েটির নাম তো তনুশ্রী সান্যাল, তাই না? হ্যাঁ স্যার। মেয়েটি দেবব্রত সান্যালের ভাইজি। দেবব্রত সান্যাল হচ্ছে ভারত সরকারের একজন বড় অফিসার। আইএএস? না, আইএএস নয়। উনি ছিলেন পেট্রোলিয়াম দপ্তরে। আমার সঙ্গে আলাপ আছে। আজ থেকে 12 বছর আগে আমি যখন হলদিয়ায় অ্যাডিশনাল এসপি ছিলাম, তখন উনি ছিলেন ইন্ডিয়ান অয়েল কোম্পানির হলদিয়া ব্রাঞ্চে ডেপুটি জেনারেল ম্যানেজার। বেশ ভালোই আলাপ ছিল আমাদের। এখনও যোগাযোগ নেই তা নয়, বহু বছর বাইরে বাইরে নানা পোস্টে ঘোরাঘুরির পর চাকরির শেষ 5 বছর কলকাতার হেড অফিসে ছিলেন। বছর 2 হলো রিটায়ার করেছেন। উইকে অন্তত একদিন আমাদের দেখা হয় ক্যালকাটা ক্লাবে। ইতিমধ্যে আবার একটা ফোন এলো। খুব সংক্ষেপে কথা সারলেন ডিসি। তারপর ফোনের বোতাম টিপে পিএকে ধরলেন। নির্দেশ দিলেন যে এখন উনি একটা জরুরি আলোচনায় ব্যস্ত আছেন, ভিআইপি ছাড়া কারোর সঙ্গে কথা বলবেন না। কাল রাত 12টা নাগাদ আমাকে ফোন করেন দেবব্রত সান্যাল। একটা সিগারেট ধরিয়ে বলতে শুরু করলেন ডিসি। খুবই উদ্বেগের সঙ্গে আমাকে জানালেন যে ওর ভাইজি বিকেল নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল, এখনও ফেরেনি। আমি যখন
ওর মুখে শুনলাম যে মেয়েটির নাম তনুশ্রী সান্যাল, তখনই ব্যাপারটা বুঝে গেছি। কারণ হোটেলে খুন হওয়া মেয়েটির ব্যাপারে লোকাল থানার ওসি পরিমল দাস আমাকে রিপোর্ট দিয়েছিল। মিস্টার সান্যাল ওর ভাইজির নাম আমাকে বলতেই ব্যাপারটা আমাকে স্ট্রাইক করে, কিন্তু নিজের মুখে তো ওকে খারাপ খবরটা দিতে পারি না। তাই কাল রাতেই পরিমলকে পাঠাই ওর কাছে। পরিমল ওকে সঙ্গে করে মর্গে নিয়ে যায়। সেখানে নিজের ভাইজির বডি আইডেন্টিফাই করেছেন দেবব্রত বাবুই। ড্রিমল্যান্ড হোটেলে কী জন্য মেয়েটি গিয়েছিল সে ব্যাপারে কি মিস্টার সান্যাল কোনো হিন্টস দিয়েছেন স্যার? এসব ব্যাপারে ওর সঙ্গে আমার কোনো কথা হয়নি। এসব কথা জিজ্ঞেস করার মতন মনের অবস্থা ওর সম্ভবত এখন নেই। তবুও ওকে জিজ্ঞাসাবাদ তো করতেই হবে, না হলে তোমার তদন্ত এগোবে কি করে? তাহলে আজকেই যাই মিস্টার সান্যালের কাছে? যেতে পারো, তবে খুব সাবধানে ওকে ইন্টারোগেট করো। খুবই হাই র্যাঙ্কে চাকরি করতেন। একমাত্র ভাইজি যাকে উনি নিজের হাতে বড় করেছেন, সে এভাবে একটা সাধারণ মানের হোটেলে খুন হওয়ায় স্বাভাবিক কারণে উনি খুব আপসেট থাকবেন। আজ সকালে আবার আমাকে ফোন করেছিলেন। হি ওয়াজ অলমোস্ট ইন টিয়ার্স। আমাকে অনুরোধ করলেন যত তাড়াতাড়ি সম্ভব এই খুনের যেন কিনারা হয়। অতএব বুঝতেই পারছ, খুনি ধরা পড়তে যত দেরি হবে ওর কাছে আমিও খুব অস্বস্তির মধ্যে থাকব। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি স্যার, রাজীব বলল। আই হ্যাভ ফেথ অন ইউ। ঠিক আছে, তাহলে তদন্তের ব্যাপারে তুমি তোমার নিজের স্টাইলে এগিয়ে যাও। হ্যাঁ স্যার, শুধু একটা প্রশ্ন, বলো। মিস্টার সান্যালের কাছে ওর ভাইজি মানুষ হয়েছে বললেন। ভাইজি মানে ওই তনুশ্রী সান্যালের কি মা বাবা ছিল না? এসব প্রশ্ন তুমি আমাকে করছো কেন? একটু যেন বিরক্ত হলেন ডিসি। আমি এসব জানি না, তোমাকেই জানতে হবে। ইউ আর দ্য ইনভেস্টিগেটিং অফিসার ইন দিস কেস অফ হোমিসাইড। ঠিক আছে? ঠিক আছে স্যার। রেনি পার্ক এলাকায় দেবব্রত সান্যালের অভিজাত দর্শন বাড়িটার খোঁজ পেতে খুব একটা অসুবিধে হলো না রাজীবের। ডোরবেল বাজাতে একজন বয়স্ক মানুষ দরজা খুলল। মনে হলো কাজের লোক। সাদা পোশাকে ছিল রাজীব। তাই লোকটি জিজ্ঞাসার দৃষ্টিতে তাকাতে রাজীব নিজের পরিচয় দিল। নমস্কার করল লোকটি। মিস্টার সান্যাল বাড়িতে আছেন? আছেন, আপনি বসুন, আমি ওকে খবর দিচ্ছি। সচ্ছল পরিবারের ড্রয়িং রুম বা বসবার ঘর যেরকম পরিচ্ছন্ন ও ছিমছামভাবে সাজানো থাকে, এটিও তেমনি। নরম সোফায় বসল রাজীব। সামনে ছোট টেবিল, তাতে কিছু পত্রপত্রিকা, দেওয়ালে কয়েকটা ফ্রেমে বাঁধানো ফটোগ্রাফ। রাজীব উঠে গিয়ে ফটোগুলো দেখছিল। একটিতে মিস্টার সান্যালই সম্ভবত অফিস চেম্বারে সাহেবি পোশাক পরে বসে আছেন। একটা ফাইলে সই করার ফাঁকে হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়েছেন। আর একটি ফটোতে অফিসের অনেকের সঙ্গে উনি বসে আছেন। আগের ফটোতে উনি বিরল কেশ, মাথায় টাক। এই ফটোতে অবশ্য ওনার মাথায় চুল আছে, যদিও তা পাতলা। ফটোর ফ্রেমের নিচে লেখা 1988 হলদিয়া, তার মানে 12 বছর আগেকার তোলা ছবি। এই ফটোর পাশে আরও একটি ফটো, মঞ্চে অনেক অভিনেতা। এদের মধ্যে কি দেবব্রত সান্যালও আছেন? ফটোর নিচে লেখা পড়ল রাজীব, বারুণী রিফাইনারি রিক্রিয়েশন ক্লাব, সাংস্কৃতিক উৎসব, ইংরাজিতে লেখা। বসুন। রাজীব তাকালো। বেশ ভারী স্বর, দেবব্রত সান্যাল। নমস্কার জানালো রাজীব। নিজের পরিচয় দিল। বেশ অভিজাত চেহারা দেবব্রতর।
মাঝারি লম্বা, ফর্সা, বয়স হওয়া সত্ত্বেও শরীর মেদহীন, তবে মাথায় চকচকে টাক। শোকের প্রভাব ওর মুখে দেখলেই মনে হয় একটা ঝড়ের প্রাবল্য নিজের ভেতরে সামলাচ্ছেন। বিনীতভাবে শুরু করল রাজীব। মিস্টার সান্যাল, আমি জানি আপনার মানসিক অবস্থা, তবুও নেহাত কর্তব্যের খাতিরে। ইন্সপেক্টর মিত্র, মানসিকভাবে আমি ভীষণ ডিস্টার্বড হয়ে আছি, এটা ঠিকই। কারণটাও আপনাকে ব্যাখ্যা করে বলার প্রয়োজন হবে না। আমাদের কোনো সন্তান নেই। তনুশ্রীকেই সন্তানের মতো মানুষ করেছিলাম আমরা। সুতরাং আবেগে দেবব্রতর গলা রীতিমতো কাঁপছে, তা বেশ বুঝতে পারছিল রাজীব। সে তাড়াতাড়ি বলল, বুঝেছি আমি মিস্টার সান্যাল, আর সেজন্যেই নবারুণ আমার বন্ধু, তাকে আমি বলেছি, আপনাকেও বলি, অ্যাট এনি কস্ট আপনি খুনিকে শনাক্ত করুন। এটা করতে পারলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। প্লিজ মিস্টার সান্যাল, আপনি ওভাবে বলবেন না। আপনি যখন চাকরিতে ছিলেন তখন আপনার পদমর্যাদা কী ছিল আমি জানি। আপনার মতো সম্মানীয় একজন মানুষ যদি এভাবে আমাকে বলেন, তাহলে তো খুবই অস্বস্তিকর হয়ে দাঁড়ায় আমার কাছে। আপনি শুধু জেনে রাখুন, অপরাধীকে ধরার চেষ্টার ত্রুটি রাখব না আমি। তবে আমার তদন্তের ব্যাপারে আপনার কাছে কিছু প্রশ্ন আছে। তার উত্তর যদি পাই তাহলে আমার সুবিধে হয়। আপনার যা যা প্রশ্ন করার করুন, আমার সাধ্যমতো আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভাইজি আপনার কাছে মানুষ হওয়ার ব্যাপারটা, ওর মা বাবা? আমার ছোট ভাইয়ের মেয়ে তনু একজন সাকসেসফুল বিজনেসম্যান ছিল। দুর্গাপুর থেকে একদিন সস্ত্রীক নিজে গাড়ি চালিয়ে কলকাতায় আসছিল। সঙ্গে ছিল 5 বছরের তনু। হাইওয়েতে হেড অন কলিশন উল্টো দিক থেকে আসা একটা ট্রাকের সঙ্গে। স্বামী স্ত্রী দুজনেই মারা যায়, কিন্তু অতি অদ্ভুতভাবে বেঁচে যায় বাচ্চা মেয়েটি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শোনা। মায়ের নিষ্পন্দ শরীরের ওপর শুয়ে মেয়েটি কাঁদছিল। 10 বছর বিয়ের পরও আমাদের কোনো সন্তান ছিল না। স্ত্রীরই অসুবিধে ছিল। ডাক্তার বলেছিলেন যে আমাদের নিঃসন্তানই কাটাতে হবে। তাই বাবা মা হারা মেয়েটিকে আমরা মানুষ করব ঠিক করলাম। এই ঘটনা কত বছর আগেকার? 17 বছর। 1983-তে দুর্ঘটনা হয়। তার মানে তনুশ্রীর বয়স এখন 22। মনে মনে হিসেব করে নিল রাজীব। তারপর ও আপনাদের কাছেই মানুষ হতে লাগলো? হ্যাঁ।